আমরা গতদিন ডাইনামিক প্রোগ্রামিং এর বেশ আহ, কিছু টপিক পড়া হয়েছিল আমাদের। তো ডাইনামিক প্রোগ্রামিং এর আমরা আজকে নতুন টপিক দেখবো, সেটা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম। আর তার সাথে রিলেটেড দেখবো আর একটা ছোট একটা প্রবলেম দেখার ট্রাই করব। তো ডাইনামিক প্রোগ্রামিং যখন আমরা করি তখন সেটার সাথে আমাদের দুইটা কনসেপ্ট মাথায় রাখতে হয়। আমরা জাস্ট একটু ওভারভিউ দিয়ে তারপর টপিকে যাই। অপটিমাল সাবস্ট্রাকচার এবং ওভারল্যাপিং সাব প্রবলেমস, এই জিনিসগুলো বারবার বলতেছি কারণ হচ্ছে এই জিনিসগুলা আমাদের প্রতিনিয়তই লাগবে। আমরা যে প্রবলেমগুলো দেখব ডাইনামিক প্রোগ্রামিং এর, সব প্রবলেমেই এরকম স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে যে আমাদের ওভারল্যাপিং সাব প্রবলেমস খুঁজে বের করতে হবে আগে। অর্থাৎ আমরা আসলে এই অ্যালগোরিদমগুলো শিখতেছি কেন? মূল কারণটা হচ্ছে আমরা একটা এনভায়রনমেন্টকে কিভাবে চিন্তা করতে হয় সেটার একটা আইডিওলজি পাচ্ছি এখান থেকে। আমরা যে অ্যালগোরিদম কোর্স থেকে বিভিন্ন ধরনের প্রবলেমের কিভাবে চিন্তা করতে হয়, তো সেই নলেজ যখন আমাদের থাকবে বা সেই নলেজ যখন আমরা আয়ত্ত করে ফেলতে পারবো, তো তখন সামনে যখন কোনো আননোন এনভায়রনমেন্টে আননোন প্রবলেম যখন আমরা সামনে পাবো, তখন কিন্তু আমরা সেটাকে সলভ করতে পারবো ইজিলি। মানে হচ্ছে, আমি যদি একটা আননোন এনভায়রনমেন্টে আমার প্রবলেমটাকে ডিজাইন করতে চাই, তখন আমি চিন্তা করতে পারবো আমার কোন প্রবলেমের কোন জিনিসটা লাগবে। আমার কি ডাইনামিক প্রোগ্রামিং লাগবে, নাকি আমার গ্রিডি লাগবে, নাকি আমার হচ্ছে গ্রাফের চিন্তা করতে হবে, কোনটা করতে হবে। ঠিক আছে? So, সেইগুলাকে চিন্তা ভাবনা করার জন্য একটা ফিল্ড আমরা আসলে এই অ্যালগোরিদম কোর্সে তৈরি করতেছি। এমন না যে আপনাদের সবার এই ধরনের অ্যালগোরিদমই রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে? বরঞ্চ এগুলোর আইডিয়া মানে বুঝে, এইটার আইডিয়া বুঝে এগুলোর মতো করে নতুন কিছু হয়তো ইমপ্লিমেন্ট করতে হবে রিয়েল লাইফে। যেমন গ্রাফের যে প্রয়োগ আমরা সেটা অনেক দেখতে পাবো যখন আমরা নেটওয়ার্কিং কোর্স পড়বো। ঠিক আছে? কম্পিউটার নেটওয়ার্কিং কোর্স পড়লে দেখতে পাবেন যে সেখানে নোডগুলা কিভাবে কমিউনিকেট করতেছে। নোডগুলা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে বিভিন্ন সার্ভার পয়েন্ট বা বিভিন্ন রাউটার গুলা কিভাবে কমিউনিকেট করতেছে। তারপর হচ্ছে ওখানে কি কি ধরনের অ্যালগোরিদম চলতেছে। শর্টেস্ট ডিস্টেন্সের জন্য ডায়াকস্ট্রা বেসড, তারপর বেলম্যান ফোর্ড বেসড বিভিন্ন ধরনের অ্যালগোরিদম কিন্তু ওখানে মডিফাইড ভার্সন ওখানে আছে। তার মানে আসলে রিয়েল লাইফে এই অ্যালগোরিদম কোর্সের বিভিন্ন অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করার প্রচেষ্টা সবসময় থাকে। তো আমরা যখন এর পরবর্তীতে ধরেন আপনারা থিসিস প্রজেক্টের কাজ যখন করবেন, তখন আপনাদের নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের প্রজেক্টের কাজের জন্য বিভিন্ন ধরনের এই টাইপের বিভিন্ন ধরনের অ্যালগোরিদম লাগতে পারে। তো তখন আপনাদের চিন্তা ভাবনাকে আরো ব্রড করতে হবে যে আমি কোন অ্যালগোরিদমটা চুজ করব, সেটা আমার প্রবলেমের সাথে কতটুকু বেস্ট যায়, এ ধরনের কিছু কাজ কিন্তু করতে হবে। তো এই জন্য আসলে আমরা এই অ্যালগোরিদম কোর্সে ওভারভিউ দেখতেছি সব অ্যালগোরিদমের, যাতে করে আমাদের মাথায় একটা আইডিয়া থাকে, একটা নলেজ থাকে যে এই টাইপের কাজ আসলে করা সম্ভব। তো যাই হোক, আমাদের তিনটা বেসিক কম্পোনেন্টস লাগে ডিপি প্রবলেম মানে ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে: রিকারেন্স রিলেশন, টেবুলার কম্পিউটেশন এবং ট্রেস ব্যাক। এই তিনটা জিনিস আমাদের প্রতিনিয়ত লাগবে। আমরা আহ, তিনটা জিনিস পাওয়া যায় কিনা কোনো প্রবলেমে সেটা দেখে বুঝে তারপর আমরা সলভ করবো বিভিন্ন প্রবলেমকে। ফিবোনাকি সিরিজ নিয়ে কথা হয়েছিল, এটা বাসায় করতে বলছিলাম। কেউ কি করে দেখছেন এটা? বলছিলাম যে টেবিল ছাড়া ফিবোনাকি নাম্বার ক্যালকুলেট করতে, মানে অ্যারে ছাড়া। আর আরেকটা বলছিলাম অ্যারে সহ ফিবোনাকি নাম্বার ক্যালকুলেট করতে। দুইটার মধ্যে এক্সিকিউশন টাইমের ডিফারেন্সটা একটু অনুধাবন করতে বলছিলাম। করা হয়েছে কারো? না স্যার, করা হয় নাই আমার। জি না স্যার। এটা করে দেখতে হবে। এটা করে দেখলে রিয়েল লাইফে এই যে যে কমপ্লেক্সিটির বিষয়টা আমরা যে বারবার বলি, কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি, রিয়েল লাইফে কমপ্লেক্সিটির বিষয়টা আমরা অনুধাবন করতে পারবো।
এই জিনিসটা করে দেখবেন অবশ্যই। এরকম একটা অ্যারেতে ফিবোনাকি সিরিজের নাম্বারগুলো স্টোর করতে হবে। এটা হচ্ছে অ্যারে দিয়ে করা। আর আরেকটা হচ্ছে স্টোর না করে রিকার্সিভলি শুধুমাত্র কল করে করে করা, সেটা করতে হবে। এই দুইটা করে দেখতে হবে। আমরা এরপরে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স প্রবলেমটা দেখছিলাম। তো সেই ইনক্রিজিং সাবসিকোয়েন্স কিভাবে ক্যালকুলেট করা লাগে এটার বেশ কথাবার্তা বলা হয়েছে। মাঝখানে বেশ কয়েন চেঞ্জিং এর বেশ প্রবলেম বলার কথা ছিল, এগুলো বাসায় প্র্যাকটিস করতে বলা হয়েছিল। তো এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। তো যেটা আমাদের টার্গেট হওয়া উচিত, আমাদের স্লাইডে যে সকল অ্যালগরিদমের কথা বলা হয়েছে সেই অ্যালগরিদম গুলো আমাদের কোনো না কোনো ভাবে একটু প্র্যাকটিস করে রাখা উচিত, বা আমাদের একটা কোডটা করে রাখা উচিত। তো এটা করলে যেটা হবে, ওইটা আমাদের কখনো কাজে লাগুক বা না লাগুক, আমরা অনেক সাইড কেস পাবো, অনেক ধরনের কি বলে কর্নার কেস পাবো। তো তখন আমাদের ব্রেইনটা আসলে আরো খুলবে ভালো, ব্রেইনটা আরো বিভিন্ন ধরনের কেস চিন্তা করতে পারবে ভালো। তো আমরা আরেকটা জিনিস মিস করে যাই, সেটা হচ্ছে প্র্যাকটিস করি না বাসায়। বাসায় প্র্যাকটিস করতে হবে অনেক। অ্যালগোরিদম জাস্ট ল্যাবে গেলাম, ল্যাবে যে দুই একটা কাজ করলাম, করলে করলাম, না করলে আবার চলে আসলাম, ওভাবে করে খুব বেশি আগানো যাবে না। তো আমাদের টার্গেট হইতে হবে বাসায় প্র্যাকটিস করতে হবে অনেক। আর আরেকটা মূল বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যালগোরিদমে যে সুডো কোড গুলো দেওয়া থাকে সেই সুডো কোড দেখে বুঝেই আমাকে ইমপ্লিমেন্টেশনে চলে যেতে হবে। ঠিক আছে, মানে সুডো কোড কে যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, সি, জাভা, যেটা মনে হয়। কিন্তু আমরা যেহেতু এই কোর্সে জাভাতে কাজ করতেছি ল্যাবগুলোতে, সেটা জাভাতে করতে পারেন, সেটা আলাদা হিসাব। কিন্তু ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার অ্যাবিলিটি তৈরি করতে হবে। যখন দেখতে পাবেন যে আপনি সুডো কোডটাকে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলতে পারতেছেন নিজে থেকেই, তখন আপনার একটা কি বলে কনফিডেন্স কাজ করবে যে হ্যাঁ, এখন আমি যে কোনো সুডো কোড দেখলে নিজের মতো করে সেটা কনভার্ট করে নিতে পারবো। ঠিক আছে, তো সেই দক্ষতাটা এখনই গ্যাদার করার বেস্ট টাইম। আচ্ছা, আমরা টপিকে চলে আসি। সেটা হচ্ছে আমাদের ন্যাপস্যাক প্রবলেম। আমরা ন্যাপস্যাক প্রবলেম আগেও দেখছি, সেটা হচ্ছে গ্রিডি অ্যালগোরিদমের ভিতরে। ওইখানকার ন্যাপস্যাক প্রবলেমটা কিরকম ছিল বলেন দেখি। স্যার এখানে স্যার পার ইউনিট হিসাব করে আমরা নেক্সট ব্যাগ ইনফর্ম করতাম স্যার। পার ইউনিট সেটা আলাদা, ঠিক আছে, কিন্তু ওখানে মূল কথাটা ছিল গ্রিডিতে আমরা ফ্র্যাকশন নিতে পারতাম, জি স্যার। আমরা ভেঙে ভেঙে নিতে পারতাম। কিন্তু আমরা এখানে ডায়নামিক, শুধু 0 আর 1। হ্যাঁ, ডায়নামিক প্রোগ্রামিং আমরা যেটা করব সেটা আসলে আমরা ভেঙে নিব না, আমরা হয় নিলে পুরোটা নিব, না নিলে বাদ। ঠিক আছে, তো আমাদের এখানকার প্রবলেমটার স্টেটমেন্ট একই, যে আমি আমার ন্যাপস্যাক ফিল আপ করতে চাই কোনো প্রোডাক্ট নিয়ে, এবং আমাদের টার্গেট হবে প্রফিট ম্যাক্সিমাইজেশন। কিন্তু কনস্ট্রেন্ট হচ্ছে আমাদের ওই ব্যাগের সাইজ ফিল আপ করা যাবে, মানে ব্যাগের সাইজ এক্সিড করা যাবে না, এবং হচ্ছে প্রোডাক্ট নিলে পুরোটাই নিতে হবে, না হলে বাদ দিতে হবে। ঠিক আছে, তো এই কথাগুলো এখানে বলা হয়েছে। তো এখানে আমাদের বেশ কিছু নোটেশন আগে দেখতে হবে। এই ক্যাপিটাল ডাব্লিউ হচ্ছে আমাদের ন্যাপস্যাকের যে সাইজটা, মানে আমার যে ব্যাগের সাইজ, ব্যাগের সাইজ বলতে ব্যাগে আমি কয় কেজি নিতে পারবো, বা কত গ্রাম কত পাউন্ড যেটাই হোক না কেন, এটা হচ্ছে ক্যাপাসিটি। তারপর হচ্ছে আমাদের এন সংখ্যক আইটেমস থাকবে। ঠিক আছে, আমাদের আইটেমের সংখ্যা হবে এন, এবং আহ, প্রত্যেকটা আইটেমের জন্য ওই আইটেমটার ভ্যালু কত, মানে দাম কত, এবং হচ্ছে তার ওয়েট কত, সেটা দেওয়া থাকবে। তো আমাদের গোল হচ্ছে এইটা, গোল হচ্ছে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা, এক্স আই মাল্টিপ্লাইড বাই ভি আই, এটা হচ্ছে ম্যাক্সিমাম করা।
এবং হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে যে প্রোডাক্ট আমি নিব সেটার যাতে আমাদের কি বলে ওয়েটের বেশি না হয়ে যায়, বা কম থাকলে সমস্যা নেই কিন্তু সমান হতে পারবে, বেশি হওয়া যাবে না। তো এইটা হচ্ছে আমাদের গোল। তো আমরা যখন এই গ্রিডিটটা আবারও আসছে এখানে, গ্রিডটা জাস্ট এখানে দেখানো হয়েছে যে যদি আমরা সবচেয়ে বেশি দামিটা বা সবচেয়ে কম দামিটা নিয়ে পুরোটা ফিল আপ করতে চাইতাম তাহলে একরকম চেহারা হইতো। আর আমরা যদি একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে চিন্তা করতাম তাহলে অন্য একটা চিন্তা হইতো। আচ্ছা, এখানে মনে হয় 01-এর কথাই বলা হয়েছে, যদি আমরা 01 স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি করতে পারি। প্রথমত হয়তো আমরা এই 10 কেজি আইটেমটা নিয়ে ফেলতে পারি গ্রিডিলি। ঠিক আছে, 10 কেজি আইটেমটা নিয়ে ফেলতে পারি। তারপর হচ্ছে কি বলে এটাকে, একটু খেয়াল করে দেখেন এখানে আমরা কেন 10 কেজি আগে নিব বা কেন 20 কেজির আইটেমটা আগে নিব। কারণ হচ্ছে এখানে যদি পার ইউনিট কস্ট হিসাব করি তাহলে কত আসে, কোনটার বেশি আসে, কোনটার জন্য ভালো আসে। এটার পার ইউনিট কস্ট কত? 6 টাকা। এইটার কত? 5 টাকা স্যার। 5 টাকা। আর এটার? 4। 4 টাকা স্যার। রাইট। সো তার মানে পার ইউনিট কস্ট যদি হিসাব করি, আমরা তো অ্যামাউন্ট দেখে তো নিতে পারবো না, আমাদের পার ইউনিট কস্ট চিন্তা করতে হবে যদি আমরা গ্রিডি চয়েসে যাই। তো তখন আমাদের যেটা করতে হবে যে যে যার পার ইউনিট প্রাইস বেশি ছিল তারটা যদি আমরা আগে নিতে চাই, তো দেখা যাচ্ছে যে প্রথমে আমাকে এটা নিতে হবে পুরোটাই, কারণ স্যার যেহেতু 01। আইটেম হ্যাঁ, তো পুরোটা নিলাম, 60 টাকা গেল। তারপর যদি আইটেম 2 নেই, 100 টাকা গেল। এখন বাকি থাকতেছে আমাদের 30 কেজি হয়ে গেছে, বাকি থাকবে 20 কেজি। এখন এটা তো আর ভেঙে নিতে পারবো না। তো এইটুকু ফাঁকাই থেকে গেল। তাহলে কি দাঁড়ালো, আমরা যদি গ্রিডি চয়েস করি আমাদের ব্যাগ তো ফিল আপ হয় নাই, তার উপরে আমাদের প্রফিটও ম্যাক্সিমাইজ হয় নাই। কিন্তু যদি আমরা অন্য স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারতাম, যেমন এখানে দেখেন 30 কেজি এবং 20 কেজি নেওয়া হয়েছে পরের ইয়ারটাতে, তো এখানে দেখা যাচ্ছে কি 100 টাকা এবং 120 টাকা, তো এখানে প্রফিট 220 টাকা। তো তার মানে ব্যাগও ফিল আপ হয়েছে। ব্যাগ ফিল আপ হইতে এমন কোনো কথা নাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্যাগ ফিল আপ হয়েছে এবং প্রফিটও ম্যাক্সিমাইজ হয়েছে। প্রফিটটা ম্যাক্সিমাম। হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে কথা, তাহলে মানে গ্রিডি চয়েস 01 ন্যাপস্যাকে আসলে অপটিমাল কোনো রেজাল্ট দিবে না, যেটা আমরা প্রমাণ এখনই পাইলাম। তো আমাদের নতুন স্ট্র্যাটেজিতে যাইতে হবে, সেটা হচ্ছে ডাইনামিকে কিভাবে এটা কাজ করে। সো আমাদের বেশ কিছু রিকারেন্স রিলেশন আছে। রিকারেন্স রিলেশন বলতে বোঝাচ্ছে যে একটা পার্টিকুলার কাজ বারবার আমাকে করতে হবে, একই কাজ আমাকে বারবার করতে হবে, সেটাকে বলা হয় হচ্ছে রিকারেন্স রিলেশন। তো এইখানে রিকারেন্স রিলেশনটা বোঝানোর আগে আগে আমরা টেবিলটা দেখি। টেবিল আমরা বলছিলাম যে ডাইনামিক প্রোগ্রামিং এ তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে রিকারেন্স রিলেশন, টেবুলার কম্পিউটেশন, আর হচ্ছে ট্রেস ব্যাক। তো মূল কথাটা হচ্ছে যে আমি এই টেবিলটার যে সেলগুলো আছে সেই সেলগুলাকে যদি ফিল আপ করতে যাই তখন হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশনটা ইউজ করতে হয়। মানে প্রত্যেকটা সেলই একই রকম রিলেশন বা একই রকম ইকুয়েশন ব্যবহার করে তার সেলের যে ভ্যালুটা সেটা ক্যালকুলেশন করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিকারেন্স রিলেশন। একটু খেয়াল করি এই অ্যারেটা আসলে কি রকম, বা কিভাবে এই অ্যারেটা বা ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছে। প্রথমত, যখন আমরা এই ন্যাপস্যাক প্রবলেমের অ্যারে তৈরি করব বা ম্যাট্রিক্স তৈরি করব, তখন এই কলামগুলো হবে হচ্ছে আমাদের ডাব্লিউ। ঠিক আছে, ওয়েটের জন্য হবে কলামগুলা। আর নিচে হবে হচ্ছে আমাদের আইটেম বা প্রোডাক্ট, কতগুলা প্রোডাক্ট আছে সেইগুলো হচ্ছে আমাদের রো হবে। তো তার মানে যতগুলা প্রোডাক্ট ততগুলা রো, এবং কতটা ওয়েট ততটা হচ্ছে আমাদের কলাম হিসেবে থাকবে। তো আমরা এখানে যেটা ফিল আপ করতে চাচ্ছি এটাকে আমরা বলতেছি পি অ্যারে। পি অ্যারের আইডাব্লিউ সেল যদি ফিল আপ করতে চাই, এটা মনে করেন আমাদের আইডাব্লিউ সেল। আই মানে হচ্ছে আইটেম কত নাম্বার, এবং স্মল ডাব্লিউ হচ্ছে কত কেজি আমি ফিল আপ করতে চাচ্ছি কারেন্টলি। ক্যাপিটাল ডাব্লিউ হচ্ছে আমাদের
ন্যাপস্যাক মানে ব্যাগের ক্যাপাসিটি কত, আর স্মল ডাব্লিউ মানে হচ্ছে আমি কারেন্টলি কতটুকু ফিল আপ করতে চাচ্ছি। দুইটা কিন্তু দুই জিনিস, এটা ভালোভাবে বুঝতে হবে। কারেন্টলি কত কেজি ফিল আপ করতে যাচ্ছি মানে কারেন্টলি আমাকে চিন্তা করতে হবে কারেন্টলি আমার ব্যাগের সাইজ এতটুকু, আর অ্যাকচুয়ালি আমার ব্যাগের সাইজ হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। তো পি অফ আই ডাব্লিউ সেলটা যদি আমি ফিল আপ করতে চাই, তো তখন আমাদের এই রিলেশনটা মেনটেন করতে হবে। তো এই রিলেশনটা আসলে কি বোঝাতে চাচ্ছে? এই রিলেশনটা আসলে বোঝাতে চাচ্ছে আমাদের যেহেতু দুইটা চয়েস আছে, আমি একটা আইটেম নিব অথবা আমি আইটেম নিব না। তো মনে করেন আমি আইটেমটা নিলাম, তখন কি হবে? মনে করেন আমার কাছে আগে থেকে কিছু আইটেম নেওয়া আছে, ঠিক আছে, আমার কাছে আগে থেকে ব্যাগের মধ্যে কিছু আইটেম নেওয়া আছে। আমি জাস্ট ধরে নিচ্ছি আমার কাছে আছে কিছু আইটেম, এবং আমি নতুন একটা আইতম আইটেম নিতে চাচ্ছি। আমি ব্যাগের মধ্যে নতুন একটা আইতম আইটেম নিতে চাচ্ছি। তো আমি যদি এই আইতম আইটেমটা নেই, তাহলে কি হবে এইটা খেয়াল করেন। যদি আমি আইতম আইটেমটা নিতে চাই, তাহলে কি করতে হবে, তার প্রফিট বা বেনিফিটটা আমাকে যোগ করতে হবে কার সাথে? ওই আইটেম নেওয়ার আগে ব্যাগে যতটুকু জিনিসপত্র ছিল তার প্রফিটের সাথে ওই আইতম আইটেম যদি আমি নেই, সেই আইটেমের প্রফিটটা যোগ করতে হবে, তাই না? বুঝি নাই স্যার। মনে করেন আপনার ব্যাগে আগে থেকেই 5 কেজির কিছু জিনিসপত্র আপনি নিয়ে ফেলছেন, তো এখন আপনি আরো 2 কেজি আইটেম নতুন কিনতে চাচ্ছেন। তার মানে কি হবে, আপনার কাছে আগে যা ছিল সেটার সাথে নতুন আইটেমের বেনিফিটটা যোগ হবে না? বুঝতে পারছি? জি স্যার। তো এই যে আগে যা ছিল বলতে কি বোঝাইতেছে? এই আগে যা ছিল এটা হচ্ছে আমাদের এইটা, ব্যাগের মধ্যে আগে ছিল এইটা। ঠিক আছে, ব্যাগের মধ্যে আগে ছিল এইটা। কিভাবে ছিল আগে? এখানে খেয়াল করে দেখেন, তম আইটেম নতুন আমি নিচ্ছি, তার মানে কি আগে ছিল কি I-1 তম আইটেম পর্যন্ত ছিল, তাই তো? জি স্যার। আচ্ছা, সেটা যদি হয়ে থাকে, তখন আমাদের এটা চিন্তা করতে হবে এখন তম আইটেম নিয়ে ফেলছি, নিয়ে ফেলার পরে আমাদের বর্তমানে ওয়েট হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, তম আইটেম নিয়ে ফেলার পরে বর্তমান ওয়েট হচ্ছে ডাব্লিউ, কিন্তু তম ওয়েট আমি যদি না নিতাম, তাহলে ওয়েট কত হইতো? ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই। এটা হচ্ছে কি তম ওয়েটের, তম ওয়েটকে মাইনাস করে রাখতে হইতো আগে। ঠিক আছে, তার মানে তম আইটেম যদি আমি নিয়ে ফেলি, তাহলে এখন ব্যাগের সাইজ হয়ে গেছে 7 কেজি, কিন্তু তম একটু যদি বাদ দেওয়া হইতো, মানে আগেরটা হিসাব করা হইতো, তাহলে ওয়েট হইতো আমাদের 5 কেজি। তো সেই কারণে এটাকে এভাবে চিন্তা করতে হবে যে এই অংশটা হচ্ছে তম এলিমেন্ট নেওয়ার আগের স্ট্যাটাস, এই অংশটা তম এলিমেন্ট নেওয়ার আগের স্ট্যাটাস। তো এটা হচ্ছে কি তম এলিমেন্ট আমি নিলাম, তাহলে আমাদের রিলেশনটা হবে এরকম। এখন আমার আর একটা চয়েস আছে, তম এলিমেন্ট না নিয়ে আমি তম এলিমেন্ট নেই নাই, কিন্তু আমি ডাব্লিউ ওয়েট ফিল আপ করছি, বা ডাব্লিউ ডাব্লিউ পর্যন্ত ওয়েট আমি দেখে ফেলছি। এটা হইতেই পারে, ঠিক আছে। তো তম এলিমেন্ট যদি না নেই, তাহলে আমার যে আগের যে যা স্ট্যাটাস ছিল সেটাই থাকবে। মানে হচ্ছে আমার তম এলিমেন্ট না নিয়ে আমার ব্যাগের মধ্যে সাইজ ছিল 5 কেজি। তো এখন তম এলিমেন্ট না নিয়েও আমি চাইলে বলতে পারি যে এটা আমার আগের স্ট্যাটাসই বজায় থাকতেছে। তো যদি নেই, তাহলে আমাদের ওই তম এলিমেন্টের প্রফিট যোগ হবে, যদি না নেই তাহলে আগে যা ছিল তাই থাকবে। তো এটা হচ্ছে রিকারেন্স রিলেশন। তো এখন এই রিকারেন্স রিলেশনটা প্রত্যেকটা সেলের জন্যই সত্য, যেমন এই সেলের জন্য সত্য, এই সেলের জন্য সত্য। একই রিলেশন আমাদেরকে ব্যবহার করতে হবে সব সেলের জন্য, ঠিক আছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে রিকারেন্স রিলেশন। আচ্ছা, আমরা এক্সাম্পলে চলে যাই এখন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের, সরি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি কি দেওয়া আছে।
আমাদের আইটেম দেওয়া আছে 1 থেকে 4। আমাদের ব্যাগের ওজন নেওয়ার ক্ষমতা দেওয়া আছে 5। প্রত্যেকটা আইটেমের ওয়েট এবং তার ভ্যালু দেওয়া আছে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা আগে তৈরি করে নিতে হবে, যেখানে আমরা কি করব, আমাদের হচ্ছে ওয়েট যেহেতু 5, তাহলে আমাদের কলাম হবে 0 থেকে 5 পর্যন্ত, এবং আমাদের আইটেম আছে 4টা, সো আমাদের রো হবে 0 থেকে 4 পর্যন্ত। তার মানে 0 কলাম এবং 0 রো, এটা আসলে এক্সট্রা আমাদের নিতে হবে। তো এখানে খেয়াল করে দেখেন, জিরো একটু খেয়াল করে দেখেন, এই যে 0 0 বসালাম, এটা একটা ফিজিক্যাল মিনিং আছে। এটা ফিজিক্যাল মিনিংটা হচ্ছে, যখন আমরা 0 কলামের কথা চিন্তা করব, মানে এটা তো এই পাশে তো ওয়েট আছে আমাদের। কেউ কেউ বলতে পারবেন যে এখানে 0 কলামে সব 0 রাখার কারণ কি? স্যার ব্যাগটা খালি রেখে জিরো। রাইট। সো 0 ওয়েট মানে কি, ব্যাগটা আসলে ব্যাগের ক্যাপাসিটি 0। এই কলাম 0 বলতে বোঝাচ্ছে ব্যাগের ক্যাপাসিটি 0। তার মানে আসলে যেটা বোঝাচ্ছে যে ব্যাগের ক্যাপাসিটি যদি 0ই থাকে, আমি তো কিছুই নিতে পারবো না। সো 0 হচ্ছে আমাদের বেনিফিট। এখানে আমরা বেনিফিট ক্যালকুলেট করে রাখবো আর কি। আর ঠিক একইভাবে 0 রোতে 0 বসানোর কারণ কি? স্যার আমরা তো এখন কোনো আইটেম নেই এই জন্য জিরো। রাইট। সো আমরা কোনো আইটেমই চুজ করি নাই, মানে 0 আইটেম মানে কোনো আইটেমই নাই। সো এই জন্য পুরোটাই 0। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। জি এখন স্যার। আমরা হচ্ছে প্রত্যেকটা সেল ফিল আপ করতে যাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সেল ফিল আপ করার জন্য ইকুয়েশন চিন্তা করতে হবে, যে P11 P12 P13, ঠিক আছে? এভাবে চিন্তা করতে হবে। P11 মানে হচ্ছে আমরা তম আইটেম নিতে চাচ্ছি, এবং আমি কারেন্টলি 1 কেজি ফিল আপ করতে চাচ্ছি। তাহলে আমার কি করতে হবে? ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন তো, আমার যদি কারেন্টলি 1 নাম্বার আইটেম নেই, আর আমি কি 1 কেজি আইটেম ফিল আপ করতে পারবো? মানে 1 কেজি ব্যাগের সাইজ ফিল আপ করতে পারবো এক না ফার্স্ট স্যার। আইটেম নিলে? না। না স্যার, ওয়াইড আর 2 কেজি। ওয়েট হচ্ছে আমাদের কত? ওয়েট 2। 2। সো আমরা এটা নিতে পারবো না। তো তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এই কন্ডিশন যেটা ছিল, এটা কি আমাদের সত্য হবে? প্রথম কন্ডিশন ছিল যদি আমি আইতম আইটেমটা নেই, আমরা তো নিতে পারি না, তাহলে এটা কি কাজ করবে আর? এই কন্ডিশন তো স্যার নেওয়ার পরে স্যার। হ্যাঁ, নেওয়ার পরে বলতে, নেওয়ার পরে জিনিসটা কি তাহলে আমি নেওয়ার নিতে পরে পারতেছি মানে না কি? স্যার। যদি না নেই তাহলে তো এটা নেওয়ার পরে তার অপশন নাই। না স্যার, তাহলে পরেরটা যেতে তাহলে হবে। এটা কাজ করতেছে না, তাহলে কাজ করবে হয়তো বা এইটা। জি। এটার জন্য কি আছে, আমাকে চেক করতে হবে I-1 W। তো I-1 মানে কত? 1 - 1 অর্থাৎ 0। 0 নাম্বার রো এবং হচ্ছে 1 নাম্বার কলাম। এটা 1 নাম্বার, সরি ডাব্লিউ হচ্ছে 1। এটাকে চেক করতে হবে, অর্থাৎ এই সেলটা, এই সেলের যে ভ্যালু ছিল সেটা আমাদের এখানে বসাইতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি এটা ঠিক মতো হচ্ছে কিনা। তো একটু খেয়াল করে দেখেন, এই যে আমি বলতেছিলাম যে P01 সেলে যা আছে সেটা আমাদের এখানে বসাইতে হবে। তো আমাদের এখানে যে 0 বসাইতে হয়েছে। ঠিক আছে, আমরা কয়েকবার করে ফেলি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন আমরা ফিল আপ করতে চাচ্ছি, 1 নাম্বার এলিমেন্ট নিতে চাচ্ছি, এবং 2 কেজি ফিল আপ করতে চাচ্ছি। সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। স্যার সম্ভব। সম্ভব। তো তাহলে আমরা কি করব এখন? আমাদের কন্ডিশনের চেকিং এর মধ্যে আসবে এখন এই ইকুয়েশনটা। তো এই ইকুয়েশন আমাদের কি করতে হচ্ছে, VI মানে হচ্ছে ভ্যালু অফ আই, 12 যোগ করতে হবে। তো 12 প্লাস, আচ্ছা আমরা এভাবে লিখি, ম্যাক্সিমাম অফ 12 প্লাস হচ্ছে এর আগে যে এলিমেন্ট ছিল সেটা কত, মানে পি অফ, এটা হিসাব করেন।
পি অফ কত হবে? আই থেকে এক বাদ দিতে হবে। আই থেকে এক বাদ দেওয়া মানে কত? 0। মানে আই এর ভ্যালু তো আমাদের এখানে 1। এখানে বলা হয়েছে আই থেকে এক বাদ দিতে হবে, তাহলে 0 নাম্বার রো কমা হচ্ছে এখানে। এখন হচ্ছে আমাদের ওয়েট হচ্ছে ডাব্লিউ, এই ডাব্লিউ থেকে ডাব্লিউ আই কে বাদ দিতে হবে। তো 2 থেকে 2 কে বাদ দিতে হবে আর কি। সো 0 0 সেল। তো 0 0 সেলে কত আছে এবং এটা কত আছে সেটা আমাদের দেখতে হবে। তার তার মধ্যে হচ্ছে কোনটা ম্যাক্সিমাম। ও সরি, আরেকটা আছে। আরেকটা হচ্ছে আমাদের পি অফ আই মাইনাস ওয়ান ডাব্লিউ। পি অফ আই মাইনাস ওয়ান ডাব্লিউ এ কত আছে? জ্যাকব ম্যাম, পি অফ আই মাইনাস ওয়ান মানে হচ্ছে 0 নাম্বার রো, আর ডাব্লিউ কত? 5 আরে ওই ডাব্লিউ না, স্মল ডাব্লিউ মানে হচ্ছে আমি কারেন্টলি কত কেজি ফিল আপ করতে যাচ্ছি। এটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। এই স্মল ডাব্লিউ হচ্ছে কারেন্টলি আমি কত কেজি ফিল আপ করতে যাচ্ছি। এগুলো সবই হচ্ছে স্মল ডাব্লিউ। আমাদের কারেন্টলি স্মল ডাব্লিউ হচ্ছে 2। সো আমাদের 0 2 সেলটা নিতে হবে, মানে চয়েস করতে হবে আর কি। তো এই দুইটা চয়েসের মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেটাকে আমাদের নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসবে 12+0, কারণ পি অফ 0 0 সেলে 0 আছে। এবং আরেকটা চয়েস হচ্ছে আমাদের শুধু 0। তো এখন তার মানে আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে আসলে 12 হচ্ছে আমাদের বেস্ট চয়েস। ঠিক আছে, 12+0 মানে 12, যেটা কিনা ম্যাক্সিমাম। তার মানে এই 1 2 সেলের জন্য আমাদের বেস্ট চয়েস হচ্ছে এই 12। ঠিক আছে, তো আমরা দেখি। এই যে দেখেন, ম্যাক্সিমাম হচ্ছে 12+0, 0। তো এখানে আমাদের পি অফ 1 2 সেলে 12 দিয়ে ফিল আপ করতে হচ্ছে। পরের ইকুয়েশনটা আমরা ফিল আপ করি আবার। পরেরটা কি বলা হয়েছে? আমি চাচ্ছি এই সেলটা ফিল আপ করতে। তো এই সেল যদি ফিল আপ করতে চাই, আমাদের আয়ের মান হচ্ছে 1 আর ওয়েটের মান হচ্ছে 3। ঠিক আছে, এই সেলের জন্য ওয়েটের মান 3। তাহলে আমাদের কি হবে? তো ঠিক আছে, তো 3 হবে। না, 3 হবে সেটা বুঝছি, আমি বলছি যে ইকুয়েশনের ভ্যালুগুলো কত কত হবে। তো আমাদের ইকুয়েশনটা হবে হচ্ছে ম্যাক্সিমাম অফ কত? আর এই ইকুয়েশনে বসান, এখানে আই হচ্ছে কত? আই এর মান হচ্ছে 1। এটা আই এর মান যদি 1 হয় তাহলে ভিআই কত? সবাইকে হাওয়া হয়ে গেছে নাকি? তার মাথায় ঢুকতেছে না। স্যার 20 +1 আই এর মান 1, আই এর মান 1, আই এর মান এখানে কোথায় 1 12 আছে? এটা হচ্ছে প্রথম আই। ইটারেশন। আই এর মান যদি 1 হয় তাহলে আই আছে কোথায়? এখানে 1 আছে না? তো জি স্যার। আই যদি এখানে 1 থাকে তাহলে এটা ভিআই কত? ভিআই 12 হচ্ছে ভি 12 এগুলা। 12 তাহলে 12 প্লাস পি অফ আই মাইনাস ওয়ান ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই। পি অফ আই মাইনাস ওয়ান মানে কত? পি অফ 0 0 কমা ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই। ডাব্লিউ হচ্ছে 3, স্মল ডাব্লিউ হচ্ছে 3, ডাব্লিউ আই কত?1 ডাব্লিউ আই হচ্ছে 2। তার মানে হ্যাঁ, 2 যেহেতু, তাহলে 3 - 2, তাহলে এখানে হবে হচ্ছে 1 1 কমা। এটা গেল ফার্স্ট চয়েস। পরের চয়েসটা কি আছে? পরের চয়েসটা আছে পি অফ আই মাইনাস ওয়ান মানে 0, ডাব্লিউ কত? W2 স্যার।3 স্মল ডাব্লিউ হচ্ছে 3। ও মানে আমি কারেন্টলি যে সেলটা ফিল আপ করতে যাচ্ছি এগুলো হচ্ছে স্মল ডাব্লিউ, এটাকে স্মল ডাব্লিউ বলতেছি আমরা। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি কত? পি অফ 0 1, পি অফ 0 1 হচ্ছে আমাদের 0। তো এটা আমাদের 0, তো এটা 0 লিখলাম। পি অফ 0 3, এটাও 0।
ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, ম্যাক্সিমাম কত? 12 12। তো আমাদের এখানে 12ই বসাইতে হবে। এই যে 12 বসছে। নেক্সট নেক্সট আসলে একই কাজই হবে, কারণ আমরা যদি 12 তম আইটেম যদি মানে 1 নাম্বার আইটেমে যদি আমরা ফিক্স থাকি, তাহলে আসলে 12-র চাইতে কোনো প্রফিট আসলে গেইন করা পসিবল না। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমরা সবসময় 1 নাম্বার আইটেমে ফিক্সড আছে এখনো, তো তাহলে 12-র চাইতে বেশি গেইন আসলে পসিবল না এখানে। এই সেলগুলোতে 12 চলে আসবে। এটাও ওই একইভাবে রিকারেন্স রিলেশন এই ইকুয়েশনটা ব্যবহার করে ক্যালকুলেট করতে হবে। আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি, আমি পরের গুলা ফিল আপ করতে থাকি, তখন দেখবেন যে ইন্টারেস্টিং ঘটনা ঘটতেছে। তো এখন আমরা চাচ্ছি সেকেন্ড আইটেম নিতে, চাচ্ছি এবং 1 কেজি ফিল আপ করতে চাচ্ছি, তাহলে কি হবে? হবে স্যার। ম্যাক্সে VI নিব, তা হবে 10। তো আমাদের ম্যাক্সে আমরা ইকুয়েশন আমাদের আবার চিন্তা করতে হবে। ম্যাক্স এখানে আমাদের নিতে হবে, সেকেন্ড আইটেম নিতে যাচ্ছি। সেকেন্ড আইটেম মানে হচ্ছে ভিআই হচ্ছে তার, যেহেতু এটা ওয়েট আমাদের রিজনেবল, আমাদের এটা কন্ডিশনের মধ্যে চেক করতে হবে ডেফিনেটলি। যেহেতু ওয়েট রিজনেবল, 1 কেজি আছে, আমরা 1 কেজি নিতে পারবো। সো আমাদের ভ্যালু 10 নিতে পারতেছি, মানে 10 প্লাস হবে আর কি, 10 প্লাস। তাহলে সেকেন্ড আইটেম যেহেতু নিতে যাচ্ছি, তার মানে আমাকে চেক করতে হবে আমি আগের কোন আইটেম পর্যন্ত নিছি কিনা। তো I-1 মানে হচ্ছে 1, মানে আই এর মান যেহেতু এখন 2, তা 1 - 1 মানে হচ্ছে 1, কমা ডাব্লিউ মানে WI। তো ডাব্লিউ হচ্ছে আমাদের এইটা, স্মল ডাব্লিউ হচ্ছে 1, আর WI এর ওজন হচ্ছে কত? 1 1। তাহলে 0 1 বসাইতে হবে। P(10) সেল চেক করতে হবে, এবং চেক করতে হবে যদি আমরা আইটেম না নিতাম তাহলে কি হইতো। অর্থাৎ I-1 মানে হচ্ছে 1 নাম্বার আইটেম, কমা যেহেতু I এর মান 2, সো 2 - 1 1, আর ডাব্লিউ হচ্ছে 1, 1 কেজি ফিল আপ করতে যাচ্ছি। তাহলে এটা কত আসতেছে?0 P(10) সেলে আমরা দেখতে পাচ্ছি 0 আছে, তাহলে এটা আসবে কত? 0, তাই তো? এটাও 0। P(1), হ্যাঁ, P(11) এও দেখতে পাচ্ছি আমাদের 0। তাহলে আমাদের 10 প্লাস 0, 0, তার মানে 10 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তো তাহলে এই সেলে আসলে আমাদের 10-এর বেশি আসতেছে না, এই যে 10। এরপর আমাদের সেকেন্ডটা ফিল আপ করতে হবে। এটা আপনার হিসাব করেন, বলেন কি হবে। স্যার ভিআই এর মানে হচ্ছে 10। 10 প্লাস 2 - 1 2 - 1 মানে হচ্ছে 1 নাম্বার, 1 1 কমা স্যার। 1 এটা হচ্ছে 1, এবং নেক্সট হচ্ছে পি অফ, সরি মাউসের সমস্যা হচ্ছে, পি অফ 1, কত? 2। 2 ওকে, তাহলে এখন বলেন কোনটার ভ্যালু কত? স্যার P11 স্যার 0 স্যার। P11 এর ভ্যালু 0, আর P12 ভ্যালু স্যার 12। P12 এর ভ্যালু 12, তার মানে কি দাঁড়াচ্ছে? 12 স্যার 22 স্যার। 22 করতে গেল। স্যার সরি স্যার 12 10 প্লাস 0, 12, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম বের করতে বলছি। 12 12 12 12 স্যার। 12 হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে জি কি স্যার। আমাদের এই সেলে হবে 12। তো তার মানে একটু ফিজিক্যালি চিন্তা করেন যে আসলে এটা কি বোঝাতে চাচ্ছে।
এখানে দেখেন আমরা আইটেম 2 পর্যন্ত চেক করতেছি এবং আমি 2 কেজি ফিল আপ করতে চাচ্ছি। খুব ভালো করে খেয়াল করে দেখেন, আমি আইটেম 2 পর্যন্ত নিতে চাচ্ছি, কিন্তু ব্যাগের সাইজ 2 কেজি। তো ব্যাগের সাইজ যদি 2 কেজি হয়, আর আমি যদি আইটেম 2 পর্যন্ত শুধু আমরা বিচার করতে চাই, তাহলে আমরা ম্যাক্সিমাম কতটুকু নিতে পারবো, বা আমাদের প্রফিট ম্যাক্সিমাম কত হবে? 12 বারোই কিন্তু হচ্ছে, 12ই মানে হবে স্যার। কারণ আমরা যদি 1 কেজি নিয়ে ফেলি তাহলে তো আমরা এই 1 নাম্বার আইটেম নিতে পারবো না। ঠিক আছে, আবার 1 নাম্বার আইটেম না নিলে ব্যাগে খালি থাকবে, মানে 2 নাম্বার আইটেম যদি নেই 1 কেজি ফাঁকাই থেকে যাবে, ব্যাগটা ফাঁকা থেকে যাবে, এতটুকু ফাঁকা থেকে যাবে, কিন্তু প্রফিট হচ্ছে 10 টাকা। কিন্তু 1 নাম্বার আইটেম শুধু যদি 1 নাম্বার আইটেম নেই তাহলে পুরো ব্যাগটাই ভর্তি হয়ে যাচ্ছে 1 নাম্বার আইটেমের কারণে, এবং প্রফিটও বেশি আসতেছে। সো 12। সো এখানে এই কারণে কিন্তু এরকম দেখেন, লজিক্যালি ইকুয়েশন গুলো এইভাবে চিন্তা করতে হয়। মানে রিয়েল লাইফ আমরা এই ইকুয়েশন যে চিন্তা করি এটা আসলে এমনি এমনি আসে নাই, এগুলো রিয়েল লাইফ চিন্তা করেই আসছে। তো আমরা যদি সামনে আগাই, দেখেন এখানে 12 চলে আসছে। এখন ইন্টারেস্টিং জিনিস ঘটবে এই জায়গাতে 2-3-তে। কত আসতেছে বলেন 2-3-তে? 2 এর ওয়েট হচ্ছে 10 ম্যাক্স 10 প্লাস 3 2 এটা হচ্ছে আমাদের 1,2, তাই তো, কমা পি অফ কত 1,3। ঠিক আছে, জি স্যার। তো এখন বলেন কোনটার ভ্যালু কত? 12 স্যার। এটাও 12 হবে। এইটার ভ্যালু হচ্ছে 12, মানে পি অফ 1,2 সেলের ভ্যালু 12, পি অফ 1,3 সেলের ভ্যালু 12। 12 স্যার। তাহলে এখন দেখেন 10-এর সাথে এখন 12 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 22, আর আরেকটা হচ্ছে শুধু 12। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি এখন দেখেন আমাদের আইটেম 2 পর্যন্ত আমি অবজার্ভ করতেছি এবং আমি নিতে পারবো 3 কেজি নিতে পারবো। তাহলে কি কি অপশন ছিল? আমি হয় 2 কেজি নিলাম, মানে আগে ব্যাগের মধ্যে আগে যা ছিল ব্যাগের মধ্যে আগে 1 নাম্বার আইটেম ছিল, তার সাথে 2 নাম্বার আইটেম নিচ্ছি, তাহলে প্রফিট আসছে হচ্ছে 22 টাকা। আর আমি আরেকটা অপশন ছিল আমার, এই সেকেন্ড আইটেম স্কিপ করে জাস্ট ব্যাগটা ফাঁকা রাখতে পারতাম, তাহলে প্রফিট থাকতো 12 টাকা। তাহলে আমি কোনটা চুজ করব? 22 টাকা স্যার। ডেফিনেটলি এটা চুজ করবো, মানে যে ব্যাগের যেহেতু ক্যাপাসিটি আছে, তো আমি এটা কেন চুজ করবো না? তো ডেফিনেটলি আমাদের এটা 22 টাকা চুজ করতে হবে। তো তার মানে যেটা বোঝাচ্ছে আমরা এই 2টা আইটেমই এখন নিয়ে ফেলতেছি। ঠিক আছে, এই যে এখানে দেখেন 22 টাকা চলে আসছে। ঠিক একইভাবে আমাদের আইটেম 2-4 যদি আমরা হিসাব করি, দেখা যাবে যে আমরা যেহেতু দুই সেকেন্ড আইটেম পর্যন্ত নিতে চাচ্ছি এবং 4 কেজি ফিল আপ করতে চাচ্ছি, তো আমাদের সেকেন্ড আইটেম পর্যন্ত আবদ্ধ থাকতে হবে। তো আসলে সেকেন্ড আইটেম পর্যন্ত আবদ্ধ থাকলে যেহেতু 4 কেজি হয়ে যাচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড আইটেম পর্যন্ত ওয়েট হচ্ছে 3 কেজি। তো আসলে আমাদের এটা দরকার নাই চেক করার আর, মানে অবশ্যই ক্যালকুলেট করা যাবে কিন্তু আমি আর চেক করতেছি না। তো এখানেও 22 টাকা আসবে, তারপরেটাও 22 টাকায় চলে আসবে। তারপর আমরা থার্ড আইটেম ফিল আপ করতে চাচ্ছি, মানে থার্ড আইটেম নিতে চাচ্ছি, তাহলে দেখা যাবে কি, এটা আমরা ওভাবে ক্যালকুলেট না করি আর সামনে আগায় যাই। থার্ড আইটেম এটা গেল, আমরা এখন 3-5 মনে করেন আমরা ফিল আপ করবো যখন, তখন চলে আসি। আচ্ছা 3-4 থেকে ফিল আপ করি আমরা। 3-4 যখন আমরা ফিল আপ করতেছি তখন কি হবে? 3-4 মানে হচ্ছে আমি 3 নাম্বার আইটেমটা নিতে চাচ্ছি। জি স্যার। VI তাহলে 3 নাম্বার 20 আইটেম যদি আমি নেই, 20 তাহলে কত আসতেছে? 20 প্লাস পি অফ কত? 2,0 2 পি অফ 3-1 মানে 2, কমা ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই মানে 3,
3 নাম্বার আইটেম যদি নেই, তাহলে এখন আমরা ফিল আপ করতে চাই 4 কেজি। তাহলে 4 কেজির মধ্যে থেকে 3 কেজি বাদ দিতে হবে, মানে 1 ডাব্লিউআই ওজনটা। তাহলে 1, কমা হচ্ছে পি অফ 2 2, কমা 4। 4 এই দুইটা অপশন আছে আমাদের, তো আমাদের দেখতে হবে কোনটা বেটার। পি অফ 1 2 তে কত আছে? সরি, পি অফ 2 1, 12 নাকি না না 10 না, 2 1 2 1 2 10 1 স্যার আছে হচ্ছে 10। তার মানে এই ভ্যালুটা হচ্ছে 10। আর পি অফ 2 4 এ কত আছে? 22 2 4 22, তো এটাতে আছে 22। তো এখানে দেখা যাচ্ছে কি 10 আর 20 যোগ করলে 30 টাকা। আর আর একটা আছে, যদি 3 নাম্বার আইটেম না নেই তাহলে হচ্ছে 22 টাকা। তাহলে আমরা কি করব? 3 নাম্বার আইটেম নিব নাকি ফালাই দিব? স্যার 30 নেব। ডেফিনেটলি আমাদের নিতে হবে 3 নাম্বার আইটেম। সো আমরা দেখেন এইখানে 3 নাম্বার আইটেম নিয়ে 30 বানাই ফেলছি। তার মানে কি দাঁড়াচ্ছে? 3 নাম্বার আইটেম নেওয়ার মানে হচ্ছে আমরা এখন সেকেন্ড আইটেম এবং থার্ড আইটেম আমাদের ব্যাগের মধ্যে রাখছি 4 কেজি ফিল আপ করার জন্য। ঠিক আছে। তো আমরা তার মানে আর একটা চয়েস পেলাম। ঠিক একইভাবে আমরা যখন ফোর্থ কি বলে 3 5 ফিল আপ করবো, তখন দেখা যাবে হচ্ছে ওই 2 নাম্বার আইটেমটা নিতে হচ্ছে। 2 নাম্বার বলতেছে 1 নাম্বার আইটেম নিয়ে কাজ করতে হচ্ছে তখন আবার। তো তখন আবার প্রফিট চলে আসতেছে 32 টাকা। So এইভাবে বাকিগুলোও ফিল আপ হবে আর কি। ফোর্থ সেলটা যদি আমরা ফোর্থ রো যদি ফিল আপ করি, একইভাবে আমাদের সবগুলাই ওই একই ক্যালকুলেশন, ওই রিকারেন্স রিলেশন যেটা আছে যেভাবে আছে একই ক্যালকুলেশন দিয়ে আমাদের ইউজ করে এটা ফিল আপ করে ফেলতে হবে। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট রোতে যে সেলে আমাদের সবচেয়ে বেশি ভ্যালু আছে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গেইন। ঠিক আছে, মানে লাস্ট রো এর লাস্ট কলামে। অর্থাৎ আমি 5 কেজি ফিল আপ করতে চাচ্ছিলাম, তো লাস্ট 5 কেজির কলামে যেটা আছে যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গেইন বা ম্যাক্সিমাম প্রফিট। তো আমরা এই 5 কেজি পর্যন্ত ফিল আপ করে এই 4টা আইটেম দিয়ে ফিল আপ করে সর্বোচ্চ 37 টাকা মানে প্রফিট করতে পারি। এবং সেটার যে ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন, সেটার অল পসিবল ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন কিন্তু এই টেবিলের মধ্যে অলরেডি হয়ে গেছে। ঠিক আছে। তো এই 37 টাকা যে আমি পাইলাম সেটা কিন্তু আমাদের অপটিমাল একটা রেজাল্ট আমাকে দিল। স্যার এই লাস্টেরটাই কি সবচেয়ে বেশি হবে সবসময়? না, লাস্টেটা যেমন সবসময় বেশি হবে এমন কোনো কথা নাই, কিন্তু তেলে আমাদের কমাই দিলে কনসিডার করতে যদি হবে এই সেলের ভ্যালু কত। দেখা যেতে পারতো যে 37 আমাদের এখানে আসছে, ঠিক আছে, এটাও আসতে পারতো স্যার 37। স্যার কিন্তু আমাদের কনসিডার করতে হবে যে আমরা যেহেতু 5 কেজি ফিল আপ করতে চাচ্ছি এবং 4টা আইটেমই মানে চেক করে দেখতে চাচ্ছি, তো আমাদের লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে আমাদের চেক করতে হবে কত আছে। তাহলে স্যার যদি 37 আরো 2 জায়গায় থাকো তাহলে স্যার আমরা অপটিমাল কোনটা ধরতাম? অপটিমাল 37ই হইতো। ঠিক আছে। মানে ওয়েটের কোনো ঝামেলা থাকতো না? না, ওইটা ওইটা কোনো ঝামেলা থাকতো না, কিন্তু ওইটা আসলে আপনার কি এই যে এখানে যে 37টা আসলে কিভাবে আসবে? 37টা আসলে এই যে আমরা কোন দিক অ্যারো গুলা দেখেন, অ্যারো গুলা ডানে বামে ডানে বামে করে আসতেছে, তাই না? জি তার স্যার। মানে কি এই যে 37 গুলো কিন্তু আসলে যদি এখানে থাকতো, এটা আসলে এইখান থেকে আসতো। মানে মানে স্যার আমি বলতে চাইছি যে সাপোজ ওয়েট একটা চার একটা 4 ওয়েটে যা 37 হয়েছে, আরেকটার জন্য 5 ওয়েট লাগছে 37 হইতে। তো হুম। স্যার ওই সময় স্যার কোন 37টা আমরা ধরতাম? ও আচ্ছা, ওইটাও আবার সেই একই ডিজাইন ইস্যু। আর আপনি কোনটা নিতে যাচ্ছেন? আপনি যদি এমন ভাবে ডিজাইন করেন যে আপনি আগে আগে থেকে যদি ছোট ওয়েট নিয়ে ফেলেন, তাহলে বড় ওয়েট আর নেবেন না, তাহলে সেটা একটা স্যার কন্ডিশন। তখন আর আমরা এক্সট্রা কিছু নিতে পারতেছি না, বাকিগুলো ওয়েট বেশি, এরকম কন্ডিশন থাকলে? হ্যাঁ, মানে আপনি অলরেডি ধরেন যে ব্যাগের মধ্যে একটা 4 কেজি ওয়েট নেওয়ার ফলে 37 টাকা হয়েছে। আর আবার আরেকটা হচ্ছে কেস আছে 5 কেজি নেওয়ার ফলে 37 টাকা হচ্ছে ধরেন। জি স্যার। কিন্তু আপনি যদি এভাবে ডিজাইন করেন যে আমার 37 টাকা যদি হয়ে যায়, মানে আমার যে বেনিফিটটা যদি 37 এই 37 আর এই 37 যদি বড় না হয়, তাহলে আমি এটা নিব না। ওকে ঠিক স্যার। আছে।
তাহলে আপনার এটা হইতে পারে, এটা একটা ডিজাইন। অথবা যদি আপনি বলেন যে যদি ইকুয়াল হয় তাহলে, সরি, গ্রেটার দেন ইকুয়াল যদি হয় তাহলে আমি এটা নিব, ঠিক আছে? তখন আপনি পরের 5 কেজিটা নিতে পারেন। এটা ডিজাইন ইস্যু, এই জাস্ট এই কন্ডিশনের ডিজাইন ইস্যু। জি ওকে স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ন্যাপস্যাক। সো বাসায় বসে খুব ঠান্ডা মাথায় এটা প্র্যাকটিস করবেন, স্লাইড দেখে দেখে না। ইকুয়েশন আগে খাতায় লিখবেন, টেবিলটা আঁকাবেন, এই টেবিলটা, তারপর এই টেবিলটা নিজে আঁকাবেন, আঁকায় প্রত্যেকটা সেল নিজে নিজে ফিল আপ করবেন কিভাবে করা যায়। ইকুয়েশনটা মনে রাখার কোনো টেকনিক আছে? হুম হুম। ইকুয়েশনটা মনে রাখার শর্টকাট টেকনিক? মনে রাখার না, মনে রাখার টেকনিক তো যে আমি এতক্ষণ তো এটা এক্সপ্লেন করলাম, যে প্রথম পার্ট কিভাবে আসছে, সেকেন্ড পার্ট কিভাবে আসছে। তো ওই কিভাবে আসছে ওটা মনে রাখতে পারলে তো আপনার ইকুয়েশনটা এমনি চলে আসবে মাথায়। ঠিক আছে, মনে রাখার তো আলাদা কোনো টেকনিক নাই। স্যার এই এক্সামে কি এরকম টেবিল পূরণ করতে দিবে? হ্যাঁ, আচ্ছা স্যার। স্ন্যাপস্যাক বা এরকম সিমুলেশন প্রবলেম থাকলে এরকম রিকারেন্স রিলেশন আগে খুঁজে বের করতে বলবে, যে এটা রিকারেন্স রিলেশন কিরকম হবে। সবসময় যে এরকমই হবে এমন কোনো কথা নাই। ও- ওখানে যেভাবে ডেসক্রিপশন দেওয়া থাকবে সেই বেসিসে রিকারেন্স রিলেশন হয়তো বা চেঞ্জ করতে হইতে পারে। তখন আমরা এবং এই সূত্রটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, ওই সূত্রটা এইটাই যে হবে এমন কোনো কথা নাই, এটার থেকে একটু চেঞ্জ হইতে পারে। মানে এটা ডিপেন্ড করতেছে কোশ্চেনে কিভাবে বলা আছে তার উপরে। রিকারেন্স রিলেশন যে আমার এটাই হবে এমন কোনো কিন্তু কথা নাই। কিন্তু এটা হচ্ছে ডিপেন্ড করতেছে প্রবলেম ডেসক্রিপশনে যেটা বলা থাকবে সেভাবে আমাকে চেঞ্জ করে নিতে হবে। তার আর কোশ্চেন কি সরাসরি গ্রাফ দেওয়া থাকবে এরকম ছক? হ্যাঁ, আপনাকে এই যে এই আইটেমের যে কি বলে লিস্টটা, হুম। আইটেমের জন্য যে বিভিন্ন ইনফরমেশন এই টেবিলটা দেওয়া থাকবে, আর হচ্ছে ওয়েট কত সেটা দেওয়া থাকবে Yes. যদি এই টাইপের কোশ্চেন আসে। আচ্ছা, তো এইখানে আমরা আমাদের অপটিমাল রেজাল্ট পাইলাম 37। তো এটা হচ্ছে আমাদের অপটিমাল রেজাল্ট। এখন আমরা চাইলে এখান থেকে ট্রেস ব্যাক করতে পারি এই 37 মানে আমরা কোন কোন কি বলে এলিমেন্ট, কোন কোন এলিমেন্ট নিয়ে আমরা 37 বানাইতে পারছিলাম সেটা আমরা ট্রেস ব্যাক করতে পারি। ঠিক আছে, তো ট্রেস ব্যাক মানে করার, স্যার আমরা এই 37টা ওই সূত্রে কত কত বসায় বের করেছি সেই সেই ভ্যালু কটা দেখতে পারবো নাকি? এরকম কিছু? হ্যাঁ 37টা আমরা আসলে কোন কোন আইটেম নিয়ে বানাইছি বা কোন কোন আইটেমের ভ্যালু যোগ করে বানাইছি সেটা আমরা চাইলে রিকারেন্স রিলেশন কি বলে ট্রেস ব্যাক করে আমরা বের করে নিতে পারি। তো এইখানে ট্রেস ব্যাকের জাস্ট একটা হিন্ট দেওয়া আছে যে কিভাবে আসলে বের করতে হবে। এই হিন্টটা হচ্ছে যখন আমরা এই 37 আইটেমটা বানাইছিলাম বা 37 বেনিফিট বানাইছি, তখন আমরা কোন সেল থেকে আসলে যোগ করে এটা বানাইছিলাম সেই সেলটা আমাদের মনে রাখতে হবে বা সেই সেলে আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে দেখেন খেয়াল করে এখানে অ্যারো সাইন গুলো দেওয়া আছে। এই অ্যারো সাইন গুলোর সাথে আপনাদের নোটেশন গুলাকে বা আপনাদের যে চিন্তা ভাবনাকে ম্যাচ করতে হবে যে অ্যারো সাইন আসলে কি বোঝাতে চাচ্ছে। এখানে বলতেছে যদি ইউ গো লেফট আপ, মানে লেফট সাইডের বাম দিকে যদি যাওয়া হয়, লেফট সাইডের সরি বাম দিকের উপরের দিকে যদি যাওয়া হয়, যেমন এখানে, তার মানে হচ্ছে কি আমি ওই আইটেমটা নিছিলাম। ঠিক আছে, 3 নম্বর আইটেম হয়তো আমি নিছিলাম, নিয়ে হচ্ছে আমরা এখানে, সরি 4 নম্বর আইটেম নিছিলাম নিয়ে হচ্ছে আমরা এটাকে ফিল আপ করছি। এরপরে খেয়াল করে দেখেন এই আইটেমে যখন আমরা 3 নম্বর আইটেমে যখন আসছি, মানে 3 নম্বর আইটেমের ওয়েটে যখন আসছি, তখন আমরা সরাসরি উপর থেকে এখানে আসছি। ঠিক আছে, যদি আমরা উপর থেকে সরাসরি এখানে আসি তার মানে কি আসলে 3 নম্বর আইটেম নেই নাই, না নিয়ে এই সেকেন্ড আইটেম আসলে নিছিলাম। যেহেতু আমরা উপরে যা ভ্যালু ছিল এখানে তাই আসছে, তার মানে 3 নম্বর আইটেম আসলে নেই নাই। তো এই 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 আইটেমে যখন আমরা যাব তখন দেখতে পাচ্ছি এটাতে আবার লেফট থেকে আসছি, তার মানে কি আমরা সেকেন্ড আইটেমটা নিছিলাম। সেকেন্ড আইটেম নিয়ে তারপর যখন আমরা সেকেন্ড আইটেম কোথা থেকে আসছে সেখানে যখন গেছি, তখন দেখতে পাচ্ছি 12। তো 12 আবার এই কর্নার থেকে আসছে, মানে বাম সাইডের থেকে আসছে। যেহেতু 12 কর্নার থেকে আসছে তার মানে এই আইটেমটাও আমরা নিছি।
তার মানে আমরা যেখানে যেখানে কর্নার পাবো সেই আইটেম আমরা নিচ্ছি, যেমন এটা নিচ্ছি, এইটা নিছি, এবং এইটা যেহেতু কর্নার থেকে আসে না, সরাসরি উপর থেকে আসছে, তার মানে 3 নাম্বার আইটেম বাদ, এবং 4 নাম্বার আইটেম নিছি। তো আপনারা একটু হিসাব করে দেখেন, আমরা নিচ্ছি হচ্ছে 1 নাম্বার আইটেম, 2 নাম্বার আইটেম এবং 4 নাম্বার আইটেম। তো একটু আমরা যোগ করে দেখি কত আসে 1 2 4-এর। 1-এ আছে হচ্ছে 12, 2 আছে 10, 22, 4 নাম্বার আইটেমে 15, 37। মিলছে? জি স্যার। তো তার মানে আমরা এইভাবে আসলে ট্রেস ব্যাক করতে পারি যে আমরা কোন কর্নার থেকে আসছি। স্যার এখানে 30টার একদিকে নেওয়া হলো না কেন, কর্নার বরাবর যদি আমরা যাই? কোন 30? স্যার এই 37-এ আপনি বললেন না কর্নার বরাবর, 22-তে গেল, কিন্তু এই 30-তে কেন গেল না? 30 তো আমাদের ম্যাক্সিমাম কোনো কিছু না। ও আচ্ছা। আর এই 30-এর সাথে তো আমাদের কোনো 37-এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা স্যার। যদি 30-এর সাথে থাকতো, যেমন ধরেন 30-এর সাথে 7 যোগ করে 37 হয়েছে, তখন হয়তো আমরা এই 30-কে কনসিডার করতাম। ঠিক আছে? জি স্যার। সো এটা হচ্ছে ন্যাপস্যাক। সো এইটা হচ্ছে গিয়া তার বিভিন্ন জিনিস। আর নেক্সট হচ্ছে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। কমন সাবসিকোয়েন্স আমরা আজকে পড়বো না, কারণ কমন সাবসিকোয়েন্সটা একটু বড়। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেক্সট প্রবলেম, যেটা সেটা হচ্ছে রক ক্লাইম্বিং প্রবলেম। সো রক ক্লাইম্বিং প্রবলেমটা একটু ছোট প্রবলেম। সো এটা দিয়ে আমরা শুরু করি। মানে এটা ডাইনামিক প্রোগ্রামিং এর আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম, যদিও আমি কালকে 2টা ল্যাবে এটা করাই ফেলছি। তো রক ক্লাইম্বিং প্রবলেমটা আমি জাস্ট, যারা জানেন অলরেডি তারা তো দিত মনে হবে, কিন্তু তারপর আমাদের এটা বলতে হবে। সেটা হচ্ছে রক ক্লাইম্বিং এ যেটা করা হয়, ধরেন আপনার কাছে, আপনি একটা পাহাড়ে উঠতে চান। তো পাহাড়ে উঠতে চাইলে ওখানে পাহাড়ের বিভিন্ন খাঁজ শক্ত কিনা, বা ওই খাঁজে ধরে উপরের দিকে ওঠা যাবে কিনা সেটা বিচার করে আসলে আমরা ধাপে ধাপে আগাই। সো এখানে আসলে এই প্রবলেমটাকে রিয়েল লাইফে যেভাবে থাকে সেটাকে আমরা যদি কম্পিউটার সায়েন্সে ট্রান্সফার করতে চাই, তো তখন আসলে চিন্তা করতে হবে যে আমি একটা ওয়ালে উঠতে চাচ্ছি, এবং প্রত্যেকটা ওয়ালকে আমরা অ্যারে হিসেবে চিন্তা করব, এবং প্রত্যেকটা সেলে হচ্ছে আমরা ডেঞ্জার রেটিং দিব। ঠিক আছে? বিভিন্ন ডেঞ্জার রেটিং আমরা দিব। অর্থাৎ আমি ধরেন এই ওয়ালের এই মাথায় দাঁড়ায় আছি, এখান থেকে আমি হচ্ছে উঠতে চাই স্টেপ বাই স্টেপ উপরের দিকে। তো আমি কোন ব্লকগুলা ইউজ করে করে সামনের দিকে আগাবো, বা কোন কোন সেলগুলো আমাকে জন্য সেফ, বা কোন সেলগুলোতে আমি উপরের দিকে উঠলে আমার ডেঞ্জার খুব কম হবে, সেই সেলগুলো আমাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে রক ক্লাইম্বিং প্রবলেম। তো আচ্ছা, একটু হোল্ড করেন। আচ্ছা, তো এই প্রবলেম যখন আমরা সলভ করতে যাব, দেখি সামনের দিকে আগাই, যে আমাদের কয়েকটা চয়েস অপশন আছে। আমরা চয়েস হচ্ছে 3টা। এখানে এই অ্যারোগুলো হয়তো বোঝা যাচ্ছে না ঠিক মতো। ধরেন চয়েসটা হচ্ছে, আমি এভাবে বলি, ধরেন আপনি কোনো একটা পার্টিকুলার সেলে আছেন, আমি এই ধরেন এই একটা পার্টিকুলার সেলে আছি। তা আমি যদি উপরের দিকে উঠতে চাই, আমার যেহেতু আমি ক্লাইম করতেছি, তো আমার হাত দিয়ে ধরতে হবে বিভিন্ন হোল্ডস গুলাকে। তাহলে আমার 3টা
চয়েস অপশন আছে, ঠিক আছে? হয় আমি লেফট সাইডে যেতে পারবো, অথবা উপরেরটা নিতে পারবো, অথবা রাইট সাইডে যেতে পারবো, ঠিক আছে? এই তিনটা হচ্ছে আমাদের চয়েস। তো তিনটা চয়েসের মধ্যে আমাদের কোনটা বেটার চয়েস সেটা আমাদেরকে চুজ করতে হবে। সো যে কোনো সেলে থাকি না কেন, যেমন আমি যদি এই সেলেও থাকি, আমার একই চয়েস, এখানে উপরে বাম দিকে যেতে পারবো, উপরে এবং ডানে, এরকম চয়েস করে আমি সামনের দিকে আগাইতে পারবো, ঠিক আছে? সো যে কোনো সেলে, স্যার পাশে ওই যে 3 আর 5 রয়েছে, এই দুইটা কি যাওয়া সম্ভব না? মানে শুধু উপরের লাইনের। না আমি সাইডে যাব না, সাইডে গেলে তো আমি উপরে উঠতে পারবো না, আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? মানে আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র উপরের দিকে মুভ করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এই তিনটা চয়েস আছে, আমাদের এখন বের করতে হবে যে আমরা কোন পাথ দিয়ে অপটিমালি যেতে পারি। যেমন এখানে দেখেন একটা পাথ দেখানো হয়েছে, আমরা যদি এই পাথ দিয়ে যাইতাম তাহলে এই এই সাদা পাথ যেটা আছে, সাদা আহ, নীল কালারের সাদা যেটা, এটা যদি চাইতাম তাহলে হচ্ছে আমাদের 13 কস্ট হইতো। কিন্তু এরকম সবুজ কালার যে সাদা যেটা, এটা দিয়ে যদি চাইতাম তাহলে অপটিমাল কস্ট 12 হইতে পারতো, যদি আমরা নিচ থেকে উপরে যাই। তো এখন আমাদের তাহলে চিন্তা করতে হবে আসলে কোনটা আমাদের অপটিমাল, বা কেন অপটিমাল, বা কিভাবে অপটিমালিটি ক্যালকুলেট করতে হয় সেটা আমাদের বের করতে হবে। সো এখানে হাবিজাবি অনেক কথাবার্তা আছে, সেটা আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, সো আমাদের যেহেতু আহ, তিনটা অপশন আছে, আমি আগেই বলছিলাম যে আমাদের তিনটা অপশন আছে। তো আমি যদি একটু সংক্ষেপে দেখাই, ধরেন আমি একটা পার্টিকুলার আই যে সেলে আছি, ধরেন এটা হচ্ছে আমাদের আই যে সেল। তাহলে আমাদের অপশন আছে তিনটা। যেহেতু আমাদের তিনটা অপশন আছে, তাহলে কি আমরা ডান বাম পাশে উপরের দিকে যেতে পারি, বা সোজা উপরের দিকে যেতে পারি, অথবা ডান পাশে কর্নারে যেতে পারি উপরের দিকে। তাহলে আমাকে বলেন যে এইখানে যদি আমরা এগুলোকে জিরো থেকে এখানে এন পর্যন্ত বসাই, মানে রো গুলাকে যদি জিরো থেকে নিচে দিকে যদি পারে রো, তাহলে আমি যদি উপরের দিকে যাই এই সেলের ভ্যালু কত হবে, আই যে ভ্যালু কত হবে? আমি যেহেতু বাম পাশে উপর দিকে যাচ্ছি, তার মানে কি আয়ের মান একটা কমে যাচ্ছে, মানে আমি একটা রো উপরের দিকে উঠছি, তার মানে আয়ের স্যার মানটা আই কমতে মাইনাস হবে। ওয়ান স্যার। হ্যাঁ, I-1 হবে। আর আমি একটা কলাম বামে গেছি, তার মানে কি J-1 হবে, ঠিক আছে? এই সেলের ভ্যালু হবে I-1, J-1। এই সেলের ভ্যালু কত হবে? J+1। এই সেলের ভ্যালু, স্যার এটা হবে স্যার আই মাইনাস আর জে থাকবে স্যার। হ্যাঁ, I-1 তা হবে আর জে হবে, এটা হচ্ছে এইটা। আর যদি আমরা রাইট সাইডে যাই তখন হচ্ছে I-1, আই মাইনাস ওয়ান আর জে+1। J+1। তো এইটা হচ্ছে আমাদের চয়েস। মানে আমি যদি একটা আই যে সেলে থাকি, তাহলে আমাদের চুজ করতে হবে এই তিনটা সেল থেকে আমি আই যে সেলের কোনটা দিয়ে যাব, ঠিক আছে? এটা আমাদের চুজ করতে হবে। তো এটা হচ্ছে কি অপশনস। তো এইটা হচ্ছে যদি আমরা মাঝখানে থাকি, মানে আমরা যদি একদম কোনো বর্ডারে যদি না থাকি, যেমন আমাদের সেলটার যদি আমরা কোনো ধরনের মাঝখানে কোনো একটা সেলে থাকি, তখন আমাদের তিনটা চয়েস আছে, ডানে বামে উপরে, আহ, এই তিনটা চয়েস। কিন্তু যদি আমরা একটা কি বলে কর্নারে থাকি, যেমন এইখানে যদি আমরা থাকি, এই কর্নারে থাকলে আমাদের চয়েস কয়টা? দুইটা ওইটা থাকবে। দুই। দুইটা চয়েস, কারণ বামে যেতেও যেতে পারবো না, উপরে আর হচ্ছে ডানে। আবার ঠিক একই ভাবে আমরা যদি এই কর্নারে থাকি, উপরে বাম। হ্যাঁ উপরের সাইডে এবং হচ্ছে বাম সাইডে, এটা হচ্ছে আমাদের চয়েস। তো এখানে দেখেন এই জন্য বলা হয়েছে যদি আমরা মাঝামাঝি থাকি আমাদের চয়েস হচ্ছে তিনটা, এই যে তিনটা। আর যদি আমরা রাইট সাইডে থাকি তাহলে আমাদের উপরে এবং লেফট সাইডেরটা। আর যদি আমরা লেফটে থাকি তাহলে উপরে এবং রাইট সাইডেরটা হচ্ছে আমাদের চয়েস, ঠিক আছে?
তো এইগুলো হচ্ছে আমাদের চয়েস অপশন দেওয়া হয়েছে। তো আমরা কিভাবে সলভ করব? আমাদের সি অ্যারে বলতে একটা গিভেন অ্যারে দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের সি, হচ্ছে আমাদের গিভেন একটা অ্যারে। যে অ্যারেটা আমাদের মানে দেওয়ালটা যেটা, সেটা হচ্ছে গিভেন অ্যারে। এটাকে আমরা সলভ করবো একটা ডিপি টেবিলে, যেটা হচ্ছে এ অ্যারে। ওকে, তো এই অ্যারেটা হচ্ছে আমাদের সলভ করা বা যে আমরা যে ক্যালকুলেশন করলাম সেটা এই অ্যারেতে থাকবে। তো কি করা হচ্ছে ফার্স্টে দেখেন, ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজ করে নিতে হবে এই অ্যারেকে। এই অ্যারেকে ইনিশিয়ালাইজ করতেছি কিভাবে? এই অ্যারেতে দেখেন দুইটা কলাম এক্সট্রা অ্যাড করা হয়েছে, 0 নাম্বার কলাম, 6 নাম্বার কলাম। সিতে দেখেন কয়টা কলাম আছে? সিতে কলাম আছে হচ্ছে 5টা। 5টা। হ্যাঁ, সো 5টা বলতে সিতে আছে 1 থেকে 5, আর এতে আছে 0 থেকে 6। সো দুইটা কলাম এক্সট্রা। আবার একইভাবে এতে একটা রো এক্সট্রা আছে, এই রোটা এক্সট্রা আছে। তো এই দুইটা কলাম এক্সট্রা দেওয়ার কারণ কি? স্যার আমাদের মানটা না জানার কারণে ইনফাইনাইট জন্য সেই কারণে কি মানে কত? না, আমরা যখন সলভ করব তখন আমরা মানে ওই যে বললাম যে আমি যদি লেফট সাইডে থাকি, এই লেফট সাইডে যদি থাকি, এর বাম পাশে কি আমি আর যাইতে পারবো? না স্যার। তো বাম পাশে যদি যাই তাহলে তো আমি পড়ে যাব। তার মানে কি, জি বাম পাশে যাওয়া মানে হচ্ছে কি ইনফাইনাইট ডেঞ্জার বুঝাচ্ছে। ঠিক আছে, তো এই বাম পাশ মানে বুঝাচ্ছে ইনফাইনাইট ডেঞ্জার। ঠিক একইভাবে আমরা যদি ডান পাশে থাকি, এই সেলগুলোতে থাকি, এটারও ডান পাশে আমরা যেতে পারবো না আর। ঠিক আছে, কারণ পড়ে যাবো ওই পাশে। তো এই কারণে এখানে ইনফাইনাইট ডেঞ্জার দেওয়া হয়েছে। এবং প্রথম অ্যারেটা, সরি, প্রথম রোটা হচ্ছে 0 দেওয়ার কারণ হচ্ছে আমরা একদম টপে চলে আসছি। এই যে এখানে একদম টপে চলে আসছি। আমরা যদি এই টপে চলে আসি, এই টপে তো যদি চলেই আসি তাহলে তো এখানে তো আর কোনো ডেঞ্জার নাই, টপে তো ডেঞ্জার রেটিং 0। ঠিক আছে, তো এই কারণে এখানে 0 দেওয়া হয়েছে। তো আমরা ফিল আপ করবো হচ্ছে টপ থেকে বটমের দিকে ফিল আপ করতে করতে যাব। দেখেন কিভাবে ফিল আপ হচ্ছে। সো প্রথমত আমাদের এটা গেল প্রথম ইনিশিয়ালাইজেশন। এরপরে ফার্স্ট রো যেটা আছে, সেই ফার্স্ট রোকে সরাসরি সি অ্যারে থেকে কপি করে নিয়ে আসতে হবে। মানে সি এর ফার্স্ট রো যেটা, এখানে আমাদের এতেও সেই একই ফার্স্ট রো হবে। তো এখন আমরা এই সেলটা ফিল আপ করতে চাচ্ছি, এই পার্টিকুলার সেল। এই সেল ফিল আপ করতে চাইলে আমাদের অপশন কি কি? ওই যে রিকারেন্স রিলেশনের কথা চিন্তা করতে হবে। স্যার মানে যে রাইট সাইড লেফট সাইড ওই সূত্র এখানে কি প্রয়োগ হবে? হ্যাঁ, তাহলে তো এটা রাইট। আমাদের এখানে যেটা চিন্তা করতে হবে, আমি যদি এই সেলটা ফিল আপ করতে চাই, এই সেলের আগে থেকে একটা ডেঞ্জার রেটিং ছিল, আমরা এখানে কিউমুলেটিভ ডেঞ্জার রেটিং অ্যাড করতে চাচ্ছি। মানে আমরা ফার্স্ট রো থেকে যদি সেকেন্ড রোতে যাই তাহলে কত হবে? এখানে এইখানে যে ডেঞ্জার রেটিং গুলো দেওয়া আছে সেটা আসলে মিন করতেছে সব সেলের ইন্ডিভিজুয়াল ডেঞ্জার রেটিং কত, সেটা মিন করতেছে। আর এইখানে আমরা যেটা ক্যালকুলেট করতেছি এতে, সেটা হচ্ছে কিউমুলেটিভ ডেঞ্জার রেটিং। মানে একটা রো থেকে যদি আমি পরের রোতে যাই তাহলে টোটাল কত ডেঞ্জার হবে। তার মানে কি, এই সেলে আগে থেকেই ডেঞ্জার ছিল হচ্ছে 5, যেটাতে সি থেকে আসতেছে। তাহলে এইটা সেই 5 এর সাথে যোগ হবে হচ্ছে আমাদের, 2 স্যার, +2। হ্যাঁ, তিনটা যে অপশন ছিল, তিনটা অপশনের মধ্যে এইটা এটা এটা। তো আমরা দেখতে পাচ্ছি এই তিনটার মধ্যে মিনিমাম কে? 2 2 স্যার। 2। তো 5 এর সাথে 2 যোগ হয়ে এখানে আমাদের 7 বসাইতে হবে। ঠিক আছে, ঠিক একইভাবে পরের সেলটা যদি ফিল আপ করতে চাই, পরের সেলের জন্য আমাদের 7 ছিল আগে থেকেই। তো 7 প্লাস আমাদের 2 টু চয়েস হবে, তিনটা। 2 হবে স্যার। 2 হবে স্যার। হ্যাঁ, সো চয়েস আমাদের হচ্ছে এই সেল যদি চাই 3, 2, 5, এটা হচ্ছে আমাদের চয়েস। তো আমাদের 2 আসবে আবারও, সো 9 হয়ে যাবে। তো এটা হচ্ছে 9 হয়ে গেল। ঠিক একইভাবে পরেরগুলো হবে। পরেরটা 5 + 2 7 হবে। হ্যাঁ, আমরা দেখি সামনে আগে কিভাবে দেওয়া আছে। তো এখানে খেয়াল করে দেখেন, এই যে প্রথমটা 7 হলো, পরটা 9 হলো, তারপরটা দেখেন 7 হইলো, তারপরটা কত হবে? 10 হবে। 10 স্যার। 6 এর সাথে অপশন আছে 5, 4, 8। হ্যাঁ, 10 হবে এখানে।
তারপরটা দেখেন এখানে 5 ক্যালকুলেট করলে 5 হবে 5 লাস্টে। তো নেক্সট আমরা যদি একইভাবে ক্যালকুলেট করি, নেক্সট রোটা আপনার ক্যালকুলেট করেন, এটা যেহেতু দেওয়া আছে আমরা তারপরে ক্যালকুলেট করি। এই এই সেলটা যদি ফিল আপ করতে চাই তাহলে আমাদের আগে এখানে আসতে হবে 4 প্লাস 7 7 চয়েস হচ্ছে এই তিনটা, 7 নিয়ে আসতে হবে, তো 11। আবার এই সেল ফিল আপ করতে চাইলে 4 প্লাস আবার 7 চয়েস হচ্ছে এই তিনটা এখন। তো এইখানে দুইটা 7 আছে, যে কোনো একটা নিলে হবে। সো আমাদের 7 রিটার্ন করবে, সরি 11 7 এখানে রিটার্ন করবে। সো টোটাল সামেশন হচ্ছে 11। পরেরটা কত হবে? 30 স্যার। এই সেলে হচ্ছে 6 আছে, এখানে 6-এর সাথে যোগ হবে 9, 7 এবং 10-এর মধ্যে 7 যোগ হবে, 6 প্লাস 7 13। তো এইভাবে আসলে আমাদের ফিল আপ হয়ে যাবে আর কি। সো 11, 11, 13, তারপরে কিছু একটা হবে 11, 11, 13, 7, 8, এভাবে ফিল আপ হয়ে গেছে। তারপরে লাস্ট রোটাও একইভাবে ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। সো জি স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম লাস্ট রোতে যখন আমরা চলে আসছি, তার মানে ফার্স্ট রো থেকে লাস্ট রো পর্যন্ত কিউমুলেটিভ ভাবে যখন আমরা ডেঞ্জার গুলো অ্যাড করতেছিলাম, তখন দেখতে পাচ্ছি এই 12 হচ্ছে আমাদের অপটিমাল ডেঞ্জার রেটিং। তার মানে এই সেল থেকে যদি আমরা যাওয়া শুরু করি, এই সেলের চয়েস থেকে যদি আমরা যাওয়া শুরু করি, তাহলে আমরা অপটিমালি কোনো না কোনো পাথ দিয়ে আমরা উপরে পৌঁছাইতে পারবো, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের রক ক্লাইম্বিং প্রবলেম। তো এই সেল থেকে আমরা কিভাবে উপরের দিকে যাব সেটাও যাওয়া যায়। আমি যদি খুব সংক্ষেপে বলি, নেক্সট ক্লাসে এটা আরেকটু ইলাবোরেট করব, সমস্যা নাই। তো এই সেল থেকে আমরা কোন বেস্ট চয়েস দিয়ে আসছিলাম সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো এই সেলের উপরে যে তিনটা, সেটাই তার কিন্তু বেস্ট চয়েস ছিল। তার মধ্যে বেস্ট চয়েস হচ্ছে কত? 7, 7 7 তাই না? তার মানে 7 কোত্থেকে আসছে আসলে? এইটা থেকে আসছে, তাই তো? জি স্যার। তো তাহলে আমাদের 2 নিতে হবে এইখানে। তাহলে এই 7টা যখন আমি আসছিলাম, তখন এই 7-এর উপরে আছে তিনটা, এই চয়েসের মধ্যে বেস্ট কোনটা? 5 স্যার। 5 5। তো তার মানে আমাদের এখানে আসলে এই 1টা নিতে হয়েছে, ঠিক আছে। তার মানে নেক্সট যখন আমরা যাব, 5-এর বেস্ট চয়েস আছে 4, তাই তো? জি স্যার। 4 হলে তাহলে আমাদের এই লাস্ট 4 হচ্ছে আমাদের চয়েস। তাহলে আমরা এই পাথ দিয়ে যদি যাই, মানে একদম নিচ থেকে 5 2 1 4 এইভাবে যদি যাই, তাহলে হচ্ছে আমরা সবচেয়ে কম ডেঞ্জারে উপরে পৌঁছাতে পারবো নিচ থেকে। সো এইটা হচ্ছে আমাদের পাথ। তো এখানে পাথ ফাইন্ডিং এর কোড দেওয়া আছে, সেটা আহ, সেটা আমরা পরে এক্সপ্লেন করব, বা নেক্সট ক্লাসে যদি প্রয়োজন হয় সেটা আমরা এক্সপ্লেন করবো, রক ক্লাইম্বিং আবারও। তো এইটা হচ্ছে আমাদের সলিউশন রক ক্লাইম্বিং এর জন্য। তো আমরা আজকে দুইটা জিনিস আচ্ছা, কি দেখলাম। লাস্টে যোগ করতে হবে? বুঝি নাই। স্যার, যে যে আমরা ইয়াগুলো ভিজিট করলাম ওইগুলো হুম। কি যোগ করতে হবে লাস্টে? হ্যাঁ, 5 টোটাল 2 টোটাল ডেঞ্জার তো আমাদের এই যে যোগ করে রেজাল্ট আসছে 12। টোটাল ডেঞ্জার তো আমাদের 12 আসছে। আর এটা হচ্ছে আমরা কোন কোন হোল্ড, মানে কোন কোন ধাপ অতিক্রম করে গেছি, সেটা সি অ্যারে থেকে বের করতে হবে, যে আমরা এই হোল্ড অতিক্রম করে গেছি। তো বাসায় অবশ্যই এই স্লাইডটা আপনারা নিজেরা পড়বেন, এবং হাতে কি বলে, হাতে কলমে খাতায় এঁকে এঁকে এটা প্র্যাকটিস করতে হবে এগুলা। তা না হলে কিন্তু মাথায় ঢুকবে না সহজে, স্লাইড দেখে শুধু মাথায় ঢুকবে না। কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, রক ক্লাইম্বিং যেটা, এটা কি রিভার্স ভাবে করা যায়? মানে স্যার, আমরা যদি উপর থেকে নিচে যাওয়ার ট্রাই করি এরকম? হ্যাঁ, তাহলে সেটাও করা যাবে, করা পাহাড় যাবে থেকে না কেন? নামা সম্ভব? একই হিসাব, জাস্ট ওটার নোটেশনটাকে আপনার চেঞ্জ করে নিতে হবে। ওই আমরা যখন বিয়োগ করে করে করতেছিলাম, তাহলে আপনাকে যোগ করে করে করতে সেই হবে। ক্ষেত্রে কি স্যার আমরা উপর থেকে হিসাব করবো, ওই 1 2 3 4 ওই রো, এটা যেমন আমরা নিচ থেকে শুরু করছি না, 12 রো যেভাবে আছে সেভাবেই থাকবে,
কিন্তু ওই যে আমরা বিয়োগ করে করে সামনে আগাচ্ছিলাম না, জি স্যার। তো এখন আপনাকে যোগ করে করে সামনে আগাইতে হবে, এবং আপনাকে তখন ধরতে হবে উল্টা দিকে ইন্ডেক্স ধরতে হবে, মানে ফর লুপ গুলো চলবে হচ্ছে উল্টা দিক থেকে। ওকে স্যার। ফর লুপ আগে যদি 0 থেকে চলতো, এখন চলবে হচ্ছে সবার লাস্ট ইন্ডেক্স থেকে। ঠিক আছে, জি সেটাই। স্যার।